নমস্কার, আমি ডাক্তার উমানাক শম্পা, ফার্টিলিটি স্পেশালিস্ট ও গাইনোকোলজিস্ট। আজকে আমার পেজ উমা ইনফার্টিলিটি গাইনোকেয়ার থেকে কথা বলবো পুরুষের বন্ধ্যাত্ব নিয়ে। আজকে আমি কথা বলবো কী কী কারণে শুক্রাণুর গুণগত মান খারাপ হতে পারে। প্রথমে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে বয়স। আমরা মহিলাদের বয়সটা সম্পর্কে অনেক বেশি বলে থাকি এবং অনেক বেশি কনসার্ন থাকি ফার্টিলিটি বিষয়ে, কিন্তু যেটা আমরা করি না যে পুরুষদের বন্ধ্যাত্বের ব্যাপারটা এবং পুরুষদের বন্ধ্যাত্বের সাথে বয়সের যে ব্যাপারটা সেটা এখন খুব বেশি দেখা যাচ্ছে যে 40 থেকে 50 বছর বয়সের পুরুষদের মধ্যে সিমেনের যে কোয়ালিটি বা শুক্রাণুর গুণগত মান যখন আমরা পরীক্ষা করে দেখছি তখন দেখা যাচ্ছে যে তাদের শুক্রাণুর যে গতিশীলতা সেটা অনেক কম আসছে। শুক্রাণুর গতিশীলতাটা কিন্তু খুবই দরকার, কারণ গতিশীল সবচেয়ে ভালো যে গতিশীল শুক্রাণুটা সেটাই কিন্তু আসলে ডিম্বাণুকে ফার্টিলাইজ করতে পারবে এবং বাচ্চা কনসিভ করাতে পারবে। দ্বিতীয় যে জিনিসটা আমি বলবো সেটা হলো স্ট্রেস হচ্ছে আমাদের কম বেশি সবারই থাকে, তবে স্ট্রেসের মনে রাখতে হবে যে স্ট্রেস যেমন আপনার শারীরিক ক্ষতি করে, মানসিক ক্ষতি করে, তেমনি আপনার সিমেন প্যারামিটারও কিন্তু সে অ্যাবনর্মালিটি আনে। কাজে যতটা সম্ভব আমাদের এই স্ট্রেসটাকে অ্যাভয়েড করতে হবে। 3 নাম্বার, স্ক্রোটাল টেম্পারেচার। আমরা জানি যে টেস্টিসটা স্ক্রোটামের ভিতরে থাকে, যেটা আমাদের শরীরের থেকে বাইরের একটা অংশ। শরীরের থেকে বাইরে টেস্টিসটা অবস্থান করার কারণ হচ্ছে আমাদের টেস্টিসে যে শুক্রাণু তৈরি হয়, যে প্রসেসটাকে আমরা স্পার্মাটোজেনেসিস বলি, সেই প্রসেসটা কিন্তু একটি কুল এনভায়রনমেন্ট লাগে, যেটা হচ্ছে আমাদের বডি টেম্পারেচার আমরা জানি যে 37। তো 37 থেকে 2-3 ডিগ্রি কম লাগে। যদি 32 থেকে 33 ডিগ্রির মধ্যে থাকে তাহলে কিন্তু আমাদের যে স্পার্মাটোজেনেসিস এটা খুব ভালো হয় এবং এটার জন্য একটা অপটিমাম এনভায়রনমেন্ট। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে স্ক্রোটাল টেম্পারেচার বা বাইরের টেম্পারেচারটা যেন কম থাকে, তাহলে স্পার্মাটোজেনেসিসটা ভালো হবে। তো টেম্পারেচারটা বেড়ে যায় যখন আমরা খুব টাইট আন্ডারগার্মেন্টস পরি অথবা একটা হট এনভায়রনমেন্টে আমাদেরকে কাজ করতে হয়, কোনো মেশিনারিজের মধ্যে কাজ করতে হয়, অথবা আইটিতে যারা আছেন তারা ল্যাপটপ কোলে নিয়ে ঘন্টার পর ঘন্টা ল্যাপটপ আপনি পায়ের উপরে রেখে যখন কাজ করছেন তখন কিন্তু ওই যে জায়গার টেম্পারেচারটা রেজ করে যাচ্ছে এবং এটা ডিরেক্টলি কিন্তু আপনার স্ক্রোটাল টেম্পারেচারটা রেজ করছে এবং এই কারণে কিন্তু স্পার্মাটোজেনেসিসটা খারাপ হচ্ছে এবং শুক্রাণুর গুণগত মান কিন্তু খারাপ হচ্ছে। এরপরে যে জিনিসটা আমরা বলি যে অনেক সময় আমরা সামনের পকেটে মোবাইল রাখি, তো মোবাইলটা কী করে, মোবাইলের সবসময় কন্টিনিউয়াসলি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসতে থাকে। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের উপরে কাজ করে দেখা গেছে যে এটা শুক্রাণুর যে মান এটাকে ডেঞ্জারাসলি ডিটোরেট করে, এটাকে প্রচণ্ডভাবে এটাকে খারাপ করে এবং এই জিনিসটা থেকে আমাদের অ্যাভয়েড করতে হবে। আমি এর আগেও বলেছি যে সামনের পকেটে মোবাইল রাখার যে প্রবণতাটা এটাকে অ্যাভয়েড করতে হবে। দ্বিতীয়ত তারপরে যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে জেনেটিক। যে জিনিসটা আসলে আমাদের কারো হাতে নেই, যে জেনেটিক কারণে কিন্তু দেখা যায় যে শুক্রাণুর গুণগত মান খারাপ হচ্ছে, শুক্রাণুর গতিশীলতা কমে যাচ্ছে, শুক্রাণুর যে গঠনগত যে গ্রেডিংটা সেটা কমে যাচ্ছে, মরফোলজিটা খারাপ হচ্ছে। তো একটা খারাপ স্পার্ম কিন্তু কখনোই একটা ডিম্বাণুকে ফার্টিলাইজ করতে পারে না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন আপনার জেনেটিক কজগুলো থাকে তখন কিন্তু আমাদের আসলে কিছু করার থাকে না। এই জেনেটিক কজগুলোকে ইভালুয়েট করে বা এটা আদৌ এখনকার পর্যন্ত ট্রিটমেন্ট সেভাবে কিন্তু আসেনি। কাজে এই ব্যাপারে আমাদের আসলে করণীয় তেমন কিছু নেই যে আমরা এটা করলে এটা থেকে রেহাই পেতে পারবো, এটা জেনেটিক। এরপরে যে জিনিসটা আমরা করতে পারি জেনিটাল ইনফেকশন। এই যে স্ক্রোটাম, পেনিস এই জায়গাগুলি বাইরে থাকে এবং এখানে কিন্তু জেনিটাল ইনফেকশন খুব বেশি হয়। তো জেনিটাল ইনফেকশন দিয়ে যদি এই অর্গানগুলো যখন ইনফেক্টেড হয়ে থাকে এবং সিমেন্টটা যখন এই রাস্তাটা দিয়ে আসে তখন কিন্তু সিমেন্টটাও ইনফেক্টেড হয়ে যায় এবং ইনফেকশন হয়ে যাওয়ার ফলে সিমেন্টটা কিন্তু একটা
কোয়াগুলাম বা আঠালো একটা পদার্থ মতো হয়ে যায়, যে কারণে শুক্রাণুটা ওখান থেকে বের হতে পারে না এবং এর কোয়ালিটি, মোটিলিটি সবই কিন্তু কমে যায়। তো ইনফেকশন যদি হয় তাহলে সাথে সাথে এটাকে ট্রিট করতে হবে এবং খুব বেশি ইনফেকশনজনিত কারণের ফলে একদম ডাক্ট ব্লক হয়ে যেতে পারে, এই পর্যন্ত যেন না হয়। এই জন্য আর্লি ডায়াগনোসিস করতে হবে। কোনো ডিসচার্জ বা কোনো রকম প্রবলেম মনে হলে অবশ্যই আপনি ডাক্তারের সাথে কনসাল্ট করবেন এবং যত দ্রুত আপনি ইনফেকশনটা ট্রিট করবেন তত কিন্তু ভালো আপনার জন্য। তারপরে যেই জিনিসটাতে আসি সেটা হচ্ছে হ্যাবিট। যারা স্মোকিং করেন, যারা অ্যালকোহল পান করে থাকেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে অ্যালকোহল যারা নিয়ে থাকেন রেগুলার, তাদের কিন্তু মোটিলিটি এবং যে মরফোলজি সেটা কিন্তু খুব মার্কলি ডিটোরিয়েট করে, অনেক বেশি খারাপ হয়ে যায়। তো এরপরে যে জিনিসটা আসে যেটা হচ্ছে যে অনেকেই ছেলেরা হচ্ছে বডি বিল্ড করে থাকেন। তো বডি বিল্ড করার সময় অনেক সময় জিম থেকে আপনাদের একটা সাপ্লিমেন্ট দেওয়া হয়, যেটার মধ্যে কিন্তু আসলে অ্যানাবলিক স্টেরয়েড থাকে, যেটা মাসেল বিল্ড করার জন্য দেওয়া হয়। যখন আপনি শরীরে বাইরের থেকে টেস্টোস্টেরন নিচ্ছেন, অ্যানাবলিক স্টেরয়েডটা নিচ্ছেন, তখন কিন্তু আপনার ভিতরের যে টেস্টোস্টেরন আছে সেটা পরিমাণ অনেক কমে যায় এবং সেই টেস্টোস্টেরনটা কিন্তু আপনার স্পার্মাটোজেনেসিস বা স্পার্ম তৈরি হওয়ার পিছনে কিন্তু অবদান আছে। তখন দেখা যায় স্পার্মটা প্রোডাকশন কমে যাচ্ছে, এর মোটিলিটি কমে যাচ্ছে। মূলত প্রোডাকশনটা অনেক দিন নিলে পরে যেটা হয় যে অনেক কমে যায়। স্পার্ম প্রোডাকশন কমে গেলে কিন্তু তখন আপনার বাচ্চা কনসিভ করাটাও হ্যাম্পার হয়। এরপরে অনেকে দেখা যায় যে ক্যান্সার আছে বা চাইল্ডহুড ক্যান্সার, এখনও বিয়ে করেননি কিন্তু ক্যান্সার ডেভেলপ করেছে, অথবা বিয়ে করেছেন ক্যান্সার ডেভেলপ করেছে, আপনাকে এখন ক্যান্সারের ট্রিটমেন্ট হিসেবে রেডিওথেরাপি দিতে হবে। রেডিওথেরাপি দেওয়ার পরে যেটা হয় যে ক্যান্সার সেলের সাথে সাথে আমাদের যে ন্যাচারাল যে ভালো সেলগুলি থাকে সেগুলোও কিন্তু মারা যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে টেস্টিসের যে সেলগুলি, এগুলি খুব বেশি সংখ্যক সেল ডিস্ট্রয় হয়ে যায় এবং পার্মানেন্টলি ডিস্ট্রয় হয়ে যায়, যার ফলে কিন্তু একদমই স্পার্মাটোজেনেসিস হয় না। তো সেই ক্ষেত্রে আপনাদের একজন অবশ্যই, যদি এরকম কোনো সম্ভাবনা থেকে থাকে, তাহলে ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি অবশ্যই একজন ফার্টিলিটি স্পেশালিস্টের সাথে যোগাযোগ করবেন ক্যান্সার ট্রিটমেন্টের পূর্বে, এবং তার নির্দেশে বা তার মতামতের ভিত্তিতে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার যে স্পার্মটা আছে, রেডিওথেরাপির পূর্বেই স্পার্ম ব্যাংকে আপনি কিন্তু ফ্রিজ করে রাখতে পারেন। তো যতদিন খুশি আপনি ফ্রিজ করে রাখতে পারবেন এবং যখন আপনার বাচ্চা কনসিভ করার জন্য হচ্ছে সময় হবে, তখন ওই ফ্রিজ করা স্পার্ম দিয়ে কিন্তু আমরা সুস্থ সবল একটা বাচ্চা জন্ম দিতে পারব। এরপরে যে জিনিসটা আমাদের এখনকার দিনে সবচেয়ে বেশি আমরা ফেস করছি, বাট এটা কন্ট্রোল করার পিছনে আমাদের কোনোই হাত নেই, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল টক্সিন। আমরা প্রতিদিন যে খাবারটা খাচ্ছি, যে সারটা ব্যবহার করা হচ্ছে খাবারটা তৈরি করার জন্য, যে সার প্রয়োগ করা হচ্ছে, এই সারগুলির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে টক্সিন থাকে এবং এগুলা আমরা কিন্তু নীরব ঘাতকের মতো আমাদের কাজ করছে। এবং আমি মনে করি ছেলেদের যে এখন বন্ধ্যাত্বটা বেশি দেখা যাচ্ছে, তার একটা কারণ কিন্তু এই এনভায়রনমেন্টাল টক্সিন এবং এনভায়রনমেন্টাল পলিউশন। আমাদের বাতাসেও কিন্তু অনেক টক্সিন থাকছে। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব এনভায়রনমেন্টের সাথে আমরা খাপ খাইয়ে চলার জন্য, যতটুকু সম্ভব নিজেদেরকে প্রোটেক্ট করে চলার জন্য। ধন্যবাদ সবাইকে। আশা করছি যে ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। ধন্যবাদ।